প্রেমানন্দ সন্ন্যে বয়ে চ পার্ষদাঃ রামকৃষ্ণ গতপ্রাণ সর্বং প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 475। বলরাম বসু। শ্রীযুক্ত বলরাম বসু মহাশয় স্বনামধন্য শ্রীযুক্ত কৃষ্ণরাম বসু মহাশয়ের বংশের মুখ উজ্জ্বল করিয়াছিলেন। কৃষ্ণরাম বসু জীবন প্রভাতে হুগলি জেলার আঁটপুর তড়া হইতে ব্যবসায়োপদেশে কলকাতায় আসিয়া প্রচুর অর্থোপার্জন করেন এবং জীবন মধ্যাহ্নে সরকারের পক্ষে হুগলি জেলার দেওয়ান নিযুক্ত হন। অতঃপর কলকাতায় বর্তমান শ্যামবাজারে ট্রাম ডিপো ও তৎপার্শ্ববর্তী বিস্তীর্ণ ভূমিতে প্রাসাদোপম অট্টালিকা নির্মাণ এবং শ্রী শ্রী কালী ও শিব মন্দির স্থাপনপূর্বক স্থায়ীভাবে বাস করিতে থাকেন। জীবন সায়াহ্নে তিনি দুর্ভিক্ষ নিবারণকল্পে লক্ষাধিক টাকা দান করিয়া এবং ব্রাহ্মণ পরিপোষণের জন্য ভূ সম্পত্তি অর্পণ করিয়া অশেষ পুণ্যের অধিকারী হইয়াছিলেন। ট্রাম ডিপোর পশ্চিমবর্তী কৃষ্ণরাম বসু স্ট্রিট আজও তাহার গৌরবময় স্মৃতির সাক্ষ্য দিতেছে। কৃষ্ণরাম বসুর পুত্র গুরুপ্রসাদ বৈষ্ণব ধর্ম বরণান্তে স্বগৃহে শ্রী শ্রী রাধাশ্যামচাঁদ জিউর প্রতিষ্ঠা করেন। শ্রী বিগ্রহের নাম অনুসারে পল্লীর নাম হয় শ্যামবাজার। গুরুপ্রসাদ একদিকে যেমন ভজনশীল ছিলেন, অপরদিকে তেমন ছিলেন মুক্তহস্ত। কিন্তু সহসা কলকাতার ঠাকুর ব্যাংক দেউলিয়া হওয়ায় তাহার আমানত 14 লক্ষ টাকা কর্পূরের ন্যায় উড়িয়া গেল। অগত্যা গৃহসম্পত্তি হারাইয়া তিনি শ্রীরামপুর মাহেশের বাড়িতে শ্রী বিগ্রহ সহ আশ্রয় লইলেন। গুরুপ্রসাদ শ্রীধাম বৃন্দাবনেও লক্ষাধিক মুদ্রা ব্যয়ে একটি কুঞ্জ বা দেবায়তন নির্মাণপূর্বক শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর বিগ্রহ স্থাপন করিয়াছিলেন। বর্তমানে উহা কালাবাবুর কুঞ্জ নামে পরিচিত। গুরুপ্রসাদের পঞ্চপুত্রের মধ্যে 2 সহোদর বিন্দুমাধব ও রাধামোহন বংশানুক্রমে 51ভুক্ত ছিলেন। ইহাদের আমলে ভাগ্যলক্ষ্মী পুনঃপ্রসন্না হওয়ায় উড়িষ্যার বালেশ্বর জেলায় আবার জমিদারি আরম্ভ হইল এবং কৌঠার মৌজায় প্রধান কাছারি বাড়ি স্থাপিত হইল। বিন্দুমাধবের পুত্র নিমাইচরণ ও হরিবল্লভ রায় বাহাদুর উপাধিতে ভূষিত হইয়াছিলেন। নিমাইচরণ সম্পত্তির রক্ষণাবেক্ষণ করিতেন। মধ্যম হরিবল্লভ কটকে উকিল ছিলেন এবং কনিষ্ঠ অচ্যুতানন্দ কলকাতায় থাকিতেন। রাধামোহন বিষয়কর্ম হইতে দূরে থাকিয়া সাধন ভজনে রত হইলেন। তিনি অতি নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন এবং প্রায়শ বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একাকী বাসপূর্বক অনুক্ষণ শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর বিগ্রহের সেবার তত্ত্বাবধান করিতেন। অবসর সময়ে শ্রী চৈতন্য চরিতামৃতাদি ভক্তিগ্রন্থ পড়িতেন অথবা কোনো অনুরূপ গ্রন্থের প্রতিলিপি করিতেন। আবার কখনো বা বৈষ্ণবদিগকে আমন্ত্রণপূর্বক ভোজন করাইতেন। কথামৃত 4th ভাগ 119 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 493। কোঠারে থাকাকালেও
তাহার জীবন ওইভাবেই অতিবাহিত হইত। কুলপ্রথানুসারে তিনি মন্দিরের অঙ্গনে দাঁড়াইয়া জপ করিতেন এবং জপান্তে ওই অঙ্গনেই ধ্যানে বসিতেন। রাধামোহনের 3 পুত্র, জগন্নাথ, বলরাম ও সাধুপ্রসাদ, এবং 2 কন্যা, বিষ্ণুপ্রিয়া ও হেমলতা। বলরামের জন্ম হয় 1249 বঙ্গাব্দের 21শে অগ্রহায়ণ, ইংরাজি 1842 এর ডিসেম্বর মাস। বৈষ্ণব বংশ সম্ভূত বলরাম স্বয়ং পরম বৈষ্ণব ছিলেন। ঠাকুরের নিকট আসিবার পূর্বে ইনি প্রাতে পূজা পাঠে 4-5 ঘণ্টা কাল কাটাইতেন। অহিংসা ধর্ম পালনে তিনি এত দূর যত্নবান ছিলেন যে কীট পতঙ্গাদিকেও কখনো কোনো কারণে আঘাত করিতেন না। জমিদারি প্রভৃতির তত্ত্বাবধানে অনেক সময়ে নির্মম হইয়া নানা হাঙ্গামা না করিলে চলে না দেখিয়া তিনি নিজেও বিষয় সম্পত্তির ভার নিমাইবাবুর উপরে সমর্পণপূর্বক তাহার নিকট হইতে প্রতি মাসে আয়স্বরূপ যাহা পাইতেন, অনেক সময় উহা পর্যাপ্ত না হইলেও তাহাতেই কোনো রূপে সংসার যাত্রা নির্বাহ করিতেন। তাহার শরীরও ওই সকল কর্ম করিবার উপযোগী ছিল না। যৌবনে অজীর্ণ রোগে উহা একসময়ে এত দূর স্বাস্থ্যহীন হইয়াছিল যে একাদিক্রমে 12 বৎসর তাহাকে অন্ন ত্যাগপূর্বক যবের মণ্ড ও দুগ্ধ পান করিয়া কাটাইতে হইয়াছিল। ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি ওই সময়ের অনেক কাল পুরী ধামে অতিবাহিত করিয়াছিলেন। শ্রী ভগবানের নিত্য দর্শন, পূজা, জপ, ভাগবত আদি শাস্ত্র শ্রবণ এবং সাধু সঙ্গাদি কার্যেই তাহার তখন দিন কাটিত এবং ওইরূপে তিনি বৈষ্ণব সম্প্রদায়ের ভিতরে ভালো ও মন্দ যাহা কিছু ছিল সেই সকলের সহিত সুপরিচিত হইবার বিশেষ অবসর ওই কালে পাইয়াছিলেন। প্রথমা কন্যার বিবাহদানের কালে বলরামকে কয়েক সপ্তাহের জন্য কলকাতায় আসিতে হইয়াছিল, নতুবা পুরীধামে অতিবাহিত পূর্ণ 11 বৎসরের ভিতর তাহার জীবনে অন্য কোনো প্রকারের শান্তিভঙ্গ হয় নাই। ওই ঘটনার কিছুকাল পরেই তাহার ভ্রাতা হরিবল্লভ বসু কলকাতার রামকান্ত বসু স্ট্রিটস্থ 57 নং ভবন ক্রয় করিয়াছিলেন এবং সাধুদিগের সহিত ঘনিষ্ঠ সম্বন্ধবশত পাছে বলরাম সংসার পরিত্যাগ করেন, এই ভয়ে তাহার পিতা ও ভ্রাতৃগণ গোপনে পরামর্শ করিয়া তাহাকে ওই বাটিতে বাস করিতে অনুরোধ করিয়াছিলেন। ওইরূপে সাধুদিগের পূত সঙ্গ ও শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য দর্শনে বঞ্চিত হইয়া বলরাম ক্ষুণ্ণ মনে কলকাতায় আসিয়া বাস করেন। এখানে কিছুদিন থাকিয়া পুনরায় পুরীধামে কোনো প্রকারে চলিয়া যাইবেন, বোধ হয় পূর্বে তাহার এইরূপ অভিপ্রায় ছিল, কিন্তু ঠাকুরের দর্শন লাভের পরে ওই সংকল্প এককালে পরিত্যাগ করিয়া তিনি ঠাকুরের নিকটে কলকাতায় স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্ত করিয়াছিলেন। লীলাপ্রসঙ্গ, দ্বিতীয় ভাগ, দিব্যভাব, 170 থেকে 171 পৃষ্ঠা। বসুজ মহাশয়ের দক্ষিণেশ্বরের প্রথম আগমন সম্বন্ধে শ্রী গুরুদাস বর্মন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ চরিত এবং শ্রী অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে প্রদত্ত বিবরণের সহিত উদ্ধৃত বিবরণের কিঞ্চিৎ পার্থক্য থাকিলেও আমরা তাহাও লিপিবদ্ধ করিতেছি। কেশবচন্দ্র সেনের সংবাদপত্র হইতেই বলরাম প্রথম জানিতে পারিলেন দক্ষিণেশ্বরে এমন এক মহাপুরুষের আবির্ভাব হইয়াছে যাহার মুহুর্মুহু সমাধি হইয়া থাকে এবং যাহার শ্রীমুখের বাণীতে কলকাতার শিক্ষিত সমাজ বিমুগ্ধ। ওই সময়ে বসু মহাশয়দিগের
পুরোহিত বংশীয় এক ব্রাহ্মণ কলকাতায় বাস করিতেন। তাহার নাম রামদয়াল। শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ পরিচয় লাভে ধন্য ও কৃতার্থ এই ব্রাহ্মণ বলরামকে সবিশেষ লিখিয়া জানাইলে তিনি তাহার দর্শন মানসে অবিলম্বে উড়িষ্যা হইতে কলকাতায় চলিয়া আসিলেন। পরদিন যখন তিনি দক্ষিণেশ্বরে গেলেন, তখন মুড়ি খাইবার নিমন্ত্রণ পাইয়া কেশবচন্দ্রও সদল বলে তথায় উপস্থিত ছিলেন। যথা সময়ে মুড়ি খাইবার জন্য সকলে মন্দির প্রাঙ্গণে চলিয়া গেলে ঠাকুর বলরামকে একান্তে পাইয়া প্রেম ও সিক্ত স্বরে কহিলেন, তোমার কি কথা আছে বলো। বলরাম জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ভগবান আছেন কি? উত্তরে ঠাকুর কহিলেন, তিনি যে শুধু আছেন তাহাই নহে, আপনার ভাবিয়া ডাকিলে তিনি দর্শন দেন। আপনার সন্তান সন্ততিতে যেমন মমত্ব বোধ আছে, তাহাকেও সেই রকম ভাবিয়াই ডাকিতে হয়। বলরাম ইহাতে নূতন আলোক পাইলেন, কারণ আজীবন জপ ধ্যান আদিতে মগ্ন থাকিলেও আজ পর্যন্ত ঠিক এইভাবে তাহার ডাকা হয় নাই। তাই ঠাকুরের মধুর আলাপনে আকৃষ্ট বসুজ মহাশয় এই সকল কথা ভাবিতে ভাবিতে স্বগৃহে ফিরিলেন এবং কোনো প্রকারে রাত্রি যাপনান্তে প্রত্যুষে পদব্রজে দক্ষিণেশ্বরে চলিলেন। সেই দিন ঠাকুর তাহার সম্পূর্ণ পরিচয় গ্রহণ করিলেন এবং সম্ভ্রান্ত বংশে জন্মিলেও তিনি ধর্ম লাভার্থে দীর্ঘ পথ পায়ে হাঁটিয়া যাইতে প্রস্তুত আছেন দেখিয়া অতীব আত্মীয়তা সহকারে জানাইলেন, ওগো, মা বলেছেন তুমি যে আপনার জন, তুমি যে মার একজন রসদদার, তোমার ঘরে এখানকার অনেক জমা আছে, কিছু কিনে পাঠিয়ে দিও। বলরামও ঠাকুরের ঘনিষ্ঠতর পরিচয় পাইলেন। অতএব পদধূলি গ্রহণান্তে গৃহে প্রত্যাবর্তনকালে স্থির করিলেন যে যাহা পাঠাইবেন তাহা স্বয়ং দেখিয়া শুনিয়াই ক্রয় করিবেন। অধিকন্তু বিচারপূর্বক মনে মনে নিশ্চিত জানিলেন যে এমন মিষ্ট ব্যবহার ও পুনঃ পুনঃ ভাব সমাধি মানুষের পক্ষে সম্ভব নহে। ফলত শ্রী মহাপ্রভুই প্রেম বিতরণের জন্য এই রূপে অবতীর্ণ হইয়াছেন। যাহা হোক, এবং বিধ চিন্তায় নিমগ্ন বসুজ মহাশয় গৃহে ফিরিলেন এবং স্নানাহারান্তে স্বয়ং ইচ্ছানুরূপ দ্রব্যাদি সংগ্রহ করিয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। গিয়া দেখেন ঠাকুর তাহার জন্য বসিয়া আছেন। বলরামকে দেখিয়াই তিনি হৃদয়কে সমস্ত দ্রব্য তুলিয়া রাখিতে আদেশ দিয়া বলিলেন, ও হৃদু, এ সেই চৈতন্যদেবের কীর্তনের মানুষ, সেই এদের সব দেখেছিলুম, তোর মনে আছে? তদবধি অন্তরঙ্গ সম্বন্ধ প্রকটিত হয় বলরাম প্রায় প্রত্যহ নিয়মিতভাবে দক্ষিণেশ্বরে যাইতে লাগিলেন এবং প্রতি মাসে প্রভুর প্রয়োজনীয় দ্রব্যের ট্রালি সাজাইয়া শ্রীচরণে পাঠাইতে লাগিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।